প্রেসিডেন্ট ওয়াহেদ ইবনান পর্ব ৬। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। ইবনান পরিবারে আজ এক প্রলয়কারী ভূমিকম্প আঘাত এনেছে। নিস্তব্ধতায় মোড়ানো চাদরে বাড়িটা আনাচে কানাচে এখন শুধু চুপচাপ উত্তেজনার আতঙ্কের ছায়া। এখন গত দুদিন আনভির অনুপস্থিতিতে ওয়াহেজ নিজের প্রবল ভাবে সংযত রেখেছিল। চোখের সামনে অনেক কিছু ঘটে যেতে দেখেও তা না দেখার ভাঙ ধরেই দৃশ্যটা সমতায় বজায় রেখেছিল সে। আনভির সামনে সে কোনোভাবে নিজের ভেতরের অস্থিরতাটাকে প্রকাশ করতে চায়নি, কিন্তু আজ আর সে পারল না। তার ধৈর্যের সেই সুতোটুকু আজ ছিঁড়ে গেছে। আজ না পেরে সে ফিরে আসে সেই আদিম রুদ্র রূপে, যে রূপ দেখে পরিবারের প্রতিটি সদস্যের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে যায়। ওই দুঃসাহসিকতার ঘটনা ততক্ষণে মিডিয়াতে কানাঘোষায় ছড়িয়ে পড়তে শুরু করে। ব্যাপারটা থানা পর্যন্ত গড়িয়েছিল, তবে ভাগ্যবশত কেউ এখনো জানতে পারেনি যে মেয়েটি আবিজাদ ইবনান পরিবারেরই একজন। ওয়াহেজের বন্ধু সাফি অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামলে দিয়েছে। পুলিশ স্টেশন থেকে ওকে ছাড়িয়ে এনে একটা কালো অবয়ব পরিয়ে তড়িঘড়ি করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ওহি বাড়িতে পা রাখার আগে ওয়াহেজ পুরো ঘটনা জেনে গেছে। খবরটা শোনা মাত্র থেকে রাগে তার শিরা উপশিরা ফুলে উঠেছে, সারা শরীর যেন দিক দিক করে চলছে। দ্রুত বাড়ি ফেরে ওয়াহেজ। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখে লিভিং রুমের থমথমে পরিবেশ। পুরো পরিবার সেখানে জড়ো হয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ওহি। অপরাধের ছিটেফোঁটা নেই তার চেহারায়, বরং নির্লজ্জের মতো সবার সামনে এসে তর্ক জুড়ে দিয়েছে সে। সাফি যে আবায়ারা পরিয়েছে তার মান বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, রাগে ক্ষোভে শেষ তা গা থেকে টেনে খুলে সবার সামনে সজোরে ছুঁড়ে মারে। ওহি তীক্ষ্ণ ধীর গলার চিৎকার শুনে বলে ওঠে, আমি মানি না এসব, আমি মানি না এসব সেকালের নিয়ম। ঠিক সেই মুহূর্তে দরজায় কোঠায় মারায় ওয়াহেজ। তার মেজাজটা এখন পর্যন্ত সপ্তম স্বর্গে। মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে, চোখে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। অগ্নিঝরা দৃষ্টি এবার ওহির দিকে তাকায় ওয়াহেজ, তারপর আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়। রাগে ফেটে পড়ে ওয়াহেজ। কাছে থাকে একটা ভারী অ্যান্টিক ফুলদানি তুলে নেয় হাতে, তারপর বাঘের মতো গর্জন করে ওহির দিকে এগোতে সে। বেহায়া, বেহায়া, বেপর্দা, অশুভ নারী, তোর এত বড় সাহস কি করে হয় এই ইবনান পরিবারের জন্ম নিয়ে তুই ওয়েস্টার্ন পোশাক পরে বাইরের হারাম পুরুষের সামনে যাস? এত বড় কলিজা তোর কোথা থেকে জেগে উঠলো বলতো? ওয়াহেজ এখন রণমূর্তি ধারণ করেছে। ওর মা আর ওর বাবা ছুটে আসেন, আতঙ্কিত হয়ে পথ আটকে দাঁড়ান। তার উষা কাঁপা কাঁপা হাতে ওয়াহেজের উত্তপ্ত গাল আর কপালে হাত বুলিয়ে ওকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে। কারণ রাগ করিস না, বলে তাড়াতাড়ি সে। শান্ত হ বাবা, রাগ করিস না। ও না বুঝে করে ফেলেছে, বাচ্চা মানুষ। কিন্তু ওয়াহেজ আজ কারো কথা শোনার পাত্র না। উষার হাত সরিয়ে দিল। লাল হয়ে আসা চোখে ওহির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে ওঠে, সবাইকে আমি বলেছিলাম না তোরা পশ্চিমাদের বেশ্য নোস, তোরা ঘরের রানী, তোরা নারী, তোরা ফুল, নিজেদের শালীনতা ঢেকে রাখবি। তুই যদি বেশ্য হতি আর এভাবে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতি, তাহলে আমার বিন্দুমাত্র আপত্তি থাকতো না। কিন্তু তুই আমার বোন, আমার রক্ত। তুই কিভাবে এভাবে বাইরে গেলি? আবার সামনে দাঁড়িয়ে তর্ক করছিস? তোকে বিদেশে পড়াতে পাঠিয়েছিলাম শিক্ষা নিতে, এই নোংরামি করার সাহস বাড়াতে না। গলার রগ একটা একটা করে ছিঁড়ে যাবে এমন যেন চিৎকার শুরু করলো সে। চিনিস তুই আমায় ভালো করে, তো জানিস আমি কি কি করতে পারি। এতদিন ধরে সবার নমুনা দেখিয়েছি, কিন্তু কিছু বলছি না বলে এক একজন মাথায় চড়ে বসেছিস, তাই না? এত অহংকার কোথায় পাস, হ্যাঁ? এত কথার পরেও বিন্দুমাত্র দমে না ওহি। জেদ আর অহংকার অন্ধ হয়ে ওয়াহেজের মুখের ওপর অবলীলায় জবাব দিয়ে বসে সে। হ্যাঁ বসেছি, আমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই, এই একটা কথায় সপার জ্বলন্ত বারুদের মতো এক ড্রাম পেট্রোল ঢেলে দেওয়ার মতো দ্বিগুণ ক্ষোভে উন্মাদের মতো ফেটে পড়ে ওয়াহেজ। উষাকে এক ঝাটকায় একপাশে সরিয়ে দিয়ে সরাসরি ওহির দিকে তেড়ে যায় সে। ওহির মা হঠাৎ ওয়াহেজের চাচি মিসেস রুশাদি এসে আতকে জমে উঠে যান। নিজের মেয়ের নিশ্চিত বিপদ
নিজের মেয়ে নিশ্চিত বিপদ জেনে তিনি আগিয়ে গেলেন, ঢাল হয়ে দাঁড়ালেন। ওহে যেভাবে এগোচ্ছে এক আঘাতেই হয়তো ওহিকে শেষ করে ফেলবে। সে কি করবে বুঝতে না পেরে মিসেস রুশাদি হঠাৎ করে পাশে দাঁড়িয়ে থাকা আনভিকে ঠেলে দেয়। আনভি এতক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। হঠাৎই ধাক্কা খেয়ে নিজেকে ক্ষিপ্ত হয়ে অহেজের দিকে সামনে আবিষ্কার করে সে হকচকিয়ে যায়। পেছন থেকে মিসেস রুশাদি কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলে ওঠে, তুতু তুমি 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 ওকে একটু সামলাও না আনভি, প্লিজ। আনভি সামনে এগিয়ে আসতেই দেখে নিজের পা থামাতেই অহেজ তীক্ষ্ণ দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে গর্জে ওঠে, চাচি আম্মা, তোমার মেয়েকে যখন অর্ধনগ্ন অবস্থা থাকায় এত শখ, তাহলে আমি ওকে এক্ষুনি এই মুহূর্তে এখানেই জ্যান্ত কবর দেব। এরপর আনভিকে রুদ্রমূর্তির দিকে তাকিয়েই বলে, তুমি সামনে থেকে সরো। পরিস্থিতি বেগতিক দেখে আনভি দুহাত প্রসারিত করে ওয়াহেজের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে ওয়াহেজকে অগ্নিবর্ষ চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, দেখুন দেখুন, ও আসলে বুঝতে পারেনি। আনভির কথা শেষ হওয়ার আগে ওয়াহেজ এক প্রকার আনভির মাথা ঠেলে ওকে হাতের ভারী ফুলদানিটা ওহির দিকে ছুঁড়ে মারতে উদ্যত হয়। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে যেতেই আনভি মরিয়া হয়ে ওয়াহেজের দুকাত শক্ত করে চেপে ধরে, তাতে সামান্য ধাক্কা দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভুল 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 হয়ে গেছে তো, এবার থামুন প্লিজ, ওকে মাফ করে দিন। সব সময়কার শান্তশিষ্ট ওয়াহেজ এবার যেন ভয়ঙ্কর রূপ দেখে আনভি নিজেই ভয় পেয়ে যায়। যান পালায় পালায় অবস্থা। আনভি স্পষ্ট ওয়াহেজকে কিছুটা থামতে যায়, কিন্তু পরক্ষণে হাতের ফুলদানিটার সামনে কাচের টি টেবিলের ওপর সজোরে ছিটকে ফেলে। গাছ ভাঙার বিকট শব্দের মাঝেই অহেজ দাঁতে দাঁত চেপে বলে, আমার বাড়িতে নারীর দেহ বাইরের পুরুষ দেখবে, মিডিয়াতে দেখাচ্ছে, এগুলা কিভাবে আমি সহ্য করি? কত বড় বিপর্যয় ঘটেছে তার কোনো ধারণা আছে তোমার? আর সবচেয়ে বড় কথা, ও আমার নিয়মের বিরুদ্ধে গেছে, আজ এর একটা বিহিত আমাকে করতে হবে। কথাগুলো বলে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে পাশের কাছের টেবিলে সজোরে লাথি মারে ওয়াহেজ। সিটকে টেবিলটা উল্টে যায়। এরপর হন হন করে নিজের রুমের দিকে পা বাড়ায় সে। আনভি মাঝে এসে দাঁড়ানোর পর আজ হয়তো ওহি ওকে প্রাণে বেঁচে গেল, নয়তো অহেজ নির্ঘাত ওর মাথা ফাটিয়ে দিত। বাড়ির উপস্থিত সবার বুকের ওপর যেন মৃত্যু ভয়ে কাঁপন ধরেছিল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে ভারী গলায় শেষবারের মতো শাসিয়ে যায় অহেজ, শাস্তি এখনো বাকি। আনভি সিঁড়ির দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এই রাগী লোকটাকে এর আগে সে কত কথাই না শুনিয়েছে, আল্লাহ জানে এখন তার নিচের কপালে কি লেখা আছে। অহেজ হয়তো এবার তাকেই বারান্দা থেকে সজোরে ধাক্কা মেরে নিচে ফেলে দিবে। এদিকে রুশাদি মেয়ে ও ওহিকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে, কেন তুই ওই রকম করতে গেলি? কেন নিয়ম ভাঙতে গেলি রে? এখন নিশ্চিত তোর সাথে খারাপ কিছু হবে। অহেজ এত সহজে তোকে ছাড়বে না। মায়ের বুকে মুখ গুজে ওহি ফুপিয়ে কেঁদে ওঠে। উষা ধীর পায়ে এগিয়ে যায়, ওহির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে দীর্ঘশ্বাস ফেলে বললেন, শাস্তির জন্য প্রস্তুতি নাও ওহি, ঠিক যেমন আয়রা পেয়েছিল। আয়রা একদিন অহেজের নিয়ম ভেঙে বেপরদায় বাইরে গিয়েছিল, উল্টো তর্ক করেছিল। এরপর অহেজ তার সাথে যা করেছিল তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। উষা এবার আনভির দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে ধমকে ওঠেন, এই তুমি এখানে কি করছো? যাও নিজের ঘরে যাও, গিয়ে নিজের হাজবেন্ডকে সামলাও। এ কথা শুনে আনভির ভেতরে ভয়ে কেঁপে উঠল। সে আমতা আমতা করে বলল, আমি আমি যাব? হ্যাঁ তুমি তো যাবেই। তুমি ব্যতীত অহেজ অন্য কোনো স্ত্রী আছে নাকি? কথাটুকু শুনে আনভি আর কোনো উত্তর দেয় না। বুক ভরা ভয় নিয়ে সে ধীর পায়ে রুমের দিকে এগিয়ে গেল। রুমের সামনে গিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই অহেজকে দেখতে পায়। অহেজ আনভিকে দেখে একদম ঠান্ডা চোখে তাকিয়ে ক্ষীণ শীতল গলায় বলে, আমি কাউকে শাসন করার সময় তুমি যদি আর কখনো আমার সামনে এসে দাঁড়াও, তাহলে নেক্সট টাইম সবার আগে তোমার মাথা ফাটিয়ে দিব। আনভি নিজের ভেতরে প্রবল ভয়টা সযত্নে চাপা দিয়ে কণ্ঠস্বর কিছুটা শক্ত করে বলে, আমি তো আসতে চাইনি, কিন্তু আমি না এলে তো আপনি ওকে মেরে ফেলতেন, যে ফুলদানিটা হাতে নিয়েছিলেন। অহেজ সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওইটা স্রেফ ভয় দেখানোর জন্য নিয়েছিলাম। আমি পাগল নাকি যে ওর গায়ে হাত তুলবো? আমি ওর চাস্তো ভাই, আপন কেউ নই। আনভি মৃদুস্বরে পাল্টে জবাব দেয়, এভাবে না শাসিয়ে তাকে তো ভালোভাবে বোঝাতে পারতেন। আনভির কথা শুনে অহেজ ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। ও বলে, একটা ছোট শিশুকে যেমন অ আ ক খ ধরে ধরে শেখাতে হয়, আমি আমার বোনদের ঠিক সেভাবে বুঝিয়েছি, প্রতিটিকেই বুঝিয়েছি। এই দুদিন
আগেও বুঝিয়েছি যে একজন বেপরদা নারী কতটা মূল্যহীন, কতভাবে সে বুঝিয়েছি, কিন্তু ওই বোঝেনি। এর আগেও সে এমন শত শত ভুল করেছে। আর নয়, এবার শাস্তি পেতেই হবে, আর কোনো ছাড় হবে না। আনভিবা দীর্ঘশ্বাস ছাড়ে, অহেজের দিকে দু কদম এগিয়ে গিয়ে মিনতি সুরে বলে, সবাই তো জানে তারা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের ভেতরের খবর তো আর কেউ জানে না। বাড়ির সবাই আমাকে বলেছে আপনাকে বোঝাতে, ওকে মাফ করে দিতে। প্লিজ ওকে মাফ করে দিন। অহেজ স্থির দৃষ্টিতে আনভির দিকে তাকায়, তারপর বেশ সূক্ষ্ম গলায় বলে, তুমি আমার স্ত্রী, স্ত্রীর মতো থাকবে। আইন সবার জন্য সমান। তোমার কথায় আমি আমার নিজের অবস্থান ভুলে যেতে পারি না। এটা তোমার আর আমার মধ্যকার কোনো বিষয় নয়। সামরাইয়া, তোমার আমার বিষয় হতো তাহলে অবশ্যই তোমার কথা শোনার বা মানার চেষ্টা করতাম আমি। আনভি অহেজের এই কথাগুলো শুনে গৌরমর্ম খুব ভালোভাবে বুঝতে পেরে, তাই সে আর কোনো কথা বাড়ায় না, একদম চুপ হয়ে যায়। নিস্তব্ধতা নেমে আসে পুরো রুম জুড়ে। কিছুক্ষণ পর বাগানের পরিবেশটা থমথমে হয়ে আছে। ইবনান বাড়ির বাগানের মাঝখানে রাখা হয়েছে বিশাল আকৃতির একটি ড্রাম। ড্রামটা কানায় কানায় বরফপূর্ণ পানিতে। এই হাড় কাঁপানো ঠান্ডা জলের ভেতরই গলা নিচ পর্যন্ত ডুবিয়ে রাখা হয়েছে ওহিকে। পরনে তার কালো বোরকা, যা এখন ভিজে শরীরে লেপ্টে আছে। এটা শুধু ওহির বেপরোয়া স্বভাব বা পর্দা নষ্ট করা শাস্তি নয়, এর পেছনে রয়েছে আরো গভীর এবং পাপের দগদগি ইতিহাস। ওই দেশের বাইরে গিয়ে এক বিবাহিত বিজনেস টাকুইনের সাথে সম্পর্কে জড়িয়েছিল। তাই শুধু নয়, লোকটার বিশ্বাস ভেঙে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে দেশে পালিয়েছে সে। ওহির এই শয়তানির প্রতিটি নথিপত্র এখন অহেজের হাতে। পরিবারের সবার সামনে সেই জঘন্য সত্য উন্মোচিত হয়েছে, আর এখন চলছে তার প্রায়শ্চিত্ত। বর্তমান এই দেশে পরকীয়া একমাত্র শাস্তি হলো টানা 30 মিনিট বরফ জলে গলা পর্যন্ত ডুবিয়ে রাখা। এর 1 মিনিটও এদিক সেদিক হওয়া জো নেই। অভিযুক্ত যেই হোক, যদি এই শাস্তির মাঝে তার মৃত্যু হয় তাতেও কারো কিছু যায় আসে না। ঠান্ডায় ওহি শরীর জমে আসছে, তাতে দাঁত লেগে যাচ্ছে, ঠকঠক করছে সে, কিন্তু চিৎকার করার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। একের পর এক মহিলা গার্ড নির্লিপ্ত মুখে ড্রাম আরো বরফ ঢেলে দিচ্ছে। উঠানের একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে উষা, রুশদি, ওফিজা আর আয়রা। আনবি আছে তাদের সাথে। চোখের সামনে এমন অমানবিক দৃশ্য দেখে তারা চুপ। অহেজ তাদের সবাইকে সাক্ষী হিসেবে দাঁড় করে রেখেছে, উদ্দেশ্য পরিষ্কার, তারা যেন ওহির মতো না করে, বা তাদের যেন ওহির এই পরিস্থিতি দেখে বাকিরা যেন ভবিষ্যতে এমন ভুল করার দুঃসাহস দেখাতে না পারে। অহেজ এই নীরব বার্তা সবার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আনবি আর স্থির থাকতে পারে না। চোখের সামনে এমন দৃশ্য কিছুক্ষণ সহ্য হলেও পরক্ষণে অসম্ভব হয়ে পড়ে। ধৈর্যের বাঁধ ভেঙে সে কম্পিত পায়ে কদম এগিয়ে যায় অহেজের দিকে। তার উদ্দেশ্য অহেজের পায়ে পড়ে হলেও ওহিকে ক্ষমা ভিক্ষা চাওয়া। কিন্তু আনবি এগোতে দেখে অহেজ হাত তুলে ইশারা করে বরফ শীতল গলায় ধমকে ওঠে, সামাইরা, যতটুকু এসেছো ঠিক ততটুকুতেই থেমে যাও। মুখ দিয়ে আর একটা শব্দ বের করবে না, তাহলে এই ড্রামে তোমাকেও চুবাবো আমি। আনবি থমকে যায়। অহেজ এবার ড্রামের ভেতরে যন্ত্রণায় ছটফট করতে থাকা ওহির দিকে ফিরে দাঁতে দাঁত চেপে হিসিসে বলে ওঠে, কিসের এত টাকার প্রয়োজন ছিল তোর? এতটা নিচে নামলি তুই? টাকার যদি এতই অভাব ছিল আমাকে এসে বলতি, আমি আমার নিজের কিডনি বিক্রি করে হলেও তোকে সব টাকা দিতাম। কিন্তু তুই। অহেজ থামে না, তার গলার স্বর তীব্র ঘৃণা আর অসহায়ত্বের ঝরে পড়ে। এখন তো কি আমি কার কাছে বিয়ে দিব, কিভাবে দিব? যার কাছে বিয়ে দিতে যাব সেই তো তোর মুখের ওপর বলে দেবে এই নীতির কথা বললে, অথচ নিজের বোনের ইজ্জত এর হেফাজত করতে পারো না। কিসের নীতি শিখাও তুমি? কি জবাব দিব তখন আমি? তোর বাবা কি জবাব দিবে? ছি, সামান্য 2 পয়সার জন্য তুই নিজের সত্তা, নিজের অস্তিত্ব, সম্রাট সব এমন নির্লজ্জভাবে বিলিয়ে দিলি। অপমান, অনুশোচনা আর হাড় হিম করা ঠান্ডায় ওহি এখন হু করে কাঁদছে। তার কান্না দেখে আনভি নিজেকে আর সামলাতে পারে না। সব ভয় উপেক্ষা করে সাহস সঞ্চয় করে আরেক পা এগিয়ে এসে আর্তনাদ করে ওঠে, ওকে মাফ করে দিন প্লিজ। অহেজ, ও মরে যাবে। আনভি তার নির্দেশ অমান্য করার কথা বলায় অহেজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মুহূর্তে তার মধ্যে আরো দ্বিগুণ হয়ে উঠল রাগ। অহেজ ফট করে বসা থেকে উঠে দাঁড়ায়।
অহেজ উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে আনভির দিকে এগিয়ে আসে। আনভি অহেজকে আসতে দেখে চোখ নামিয়ে নেয়। তার বিশ্বাস অহেজ কিছু বলবে না, তারপরে সংকোচ লাগছে। অহেজ দাঁত চেপে আনভির দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ আনভির হাত নিজের হাতের মুঠো নিয়ে বাড়ির ভেতরে হাঁটা শুরু করে জোরপূর্বক। আনভি অহেজের সঙ্গে যেতে চায় না, কিন্তু অহেজের হাতের টান ধরেও রাখতে পারে না। অহেজে যাওয়ার আগেই গার্ডদের বলে যায়, ওর শাস্তি না হওয়া পর্যন্ত কে ছাড় দিও না। এতটুকু বলে অহেজ আনভিকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। আনভি কিছু বলতেও পারে না, আর মনও চাইছে না সঙ্গে যেতে। আনভি নিজের হাতের দিকে তাকায় এক নজর। অহেজ হাতখানা শক্ত করে ধরেছে। অহেজ তার হাত ধরলো কেন? অহেজ কি অনুমতি নেওয়ার উচিত ছিল না? হাত ধরার আগে অবশ্যই নেওয়ার উচিত ছিল, কিন্তু নেয়নি। সে আনভিকে স্ত্রী মানে না, অথচ পুরোদস্তক আনভির ওপর বেগের অধিক খাটায়। এ কেমন কথা? বেগমের অধিকার খাটাবে অথচ স্ত্রী মানবে না? এ কেমন নিয়ম? আনভিকে নিয়ে অহেজ ঘরে প্রবেশ করে। তারপর আনভির হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগাতে আবারও আনভির দিকে ফিরে তাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আনভির দিকে তাকিয়ে বলে, তোমাকে তো বলেছিলাম সামাইরা সবসময় সবার মাঝে কথা না বলতে, তারপরে কেন বললে? কথাটা ধমকের সুরেই বনে ওঠে অহেজ। অহেজের ধমক খেয়ে আনভি হালকা কেঁপে ওঠে, উচ্চারণ করে, আমি আসলে এমন কিছু কখনোই সামনাসামনি দেখিনি, তাই একটু কেমন যেন লাগছিল। বুঝুন তো আমার অবস্থাটা। অহেজ আনভির এমন আমতা আমতা শুনে দু কদম এগিয়ে আসে। ঠান্ডা চোখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। ওর ওই হিম তাকানো আনভি কে যেন মেরে ফেলে ভেতর থেকে। অহেজ ওকে আছাড় মেরে ফেলে। আনভি নত দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। অহেজ কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, দ্বিতীয়বার এমন হলে শাস্তির একটাও মাটিতে পড়বে না। তুমি আমার স্ত্রী, তোমার আমার সম্পর্ক, তুমি আমার দায়িত্ব। আর কাজের মধ্যে নিয়ে এসো না সামাইরা, তুমি আমার স্ত্রী। এই কথাটা আর একবার অহেজ বলেছিল, এখনো ফের বলল। আনভি অহেজের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি বারবার তুমি আমার স্ত্রী কেন বলছেন? আমি কি আপনার সত্যি স্ত্রী? হঠাৎ এমন প্রশ্নে অহেজ থমথম খেয়ে যায়। এই মেয়েটা তাকে সবসময় লজ্জার মুখে ফেলে দেয়। অহেজ আনভির কথায় কোনো উত্তর না দিয়ে কিছুটা ইতস্ততা নিয়ে বলে, আমি বাইরে যাচ্ছি, আর আজ রাতে বাড়ি ফিরবো না। একা ঘুমাতে না পারলে আয়রাকে নিয়ে এসো। এটা বলে অহেজ ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। আনভি হতাশ হয়ে অহেজের জ্বর পানে তাকিয়ে থাকে। লোকটা এমন কেন? একটা প্রশ্ন করলে সঠিক উত্তর মেলে না তার তরফ থেকে। আনভি ধীর পায়ে বেলকনির দিকে গিয়ে দাঁড়ায়। বেলকনিতে গিয়ে দেখে ওইকে ড্রাম থেকে বের করা হচ্ছে। ওই এই শাস্তিটা প্রযোজ্য। এই যে আনভি অহেজকে বাধা দিচ্ছিল, এটা এক প্রকার চালাকি ছিল। আনভি সেখানে দাঁড়িয়ে থাকলে বিরক্ত লাগছিল। সে সবার সামনে আনভিকে কিছু বলবে না, নিশ্চিত আনভিকে আড়ালে নিয়ে আসবে, তাই আনভিকে বাধা দিচ্ছিল। তার ফলস্বরূপ অহেজ তাকে ঘরে নিয়ে এলো। এই ওহিকে আনভির নিজেরই সহ্য হয় না, বিরক্ত লাগে তার চলাফেরা। অহেজ বেরিয়ে গিয়ে ছিল দুপুরের পরে। রাত এখন বাজে 12টা। সে যখন বলেছে আসবে না, তার মানে আসবে না। ডিনার করে আনভি একা রুমে আছে। ঘুম কেন জানি আজ তার চোখে ধরাধর নাম নিচ্ছে না। আজ আনভির চোখে নিদ্রা গিয়েছে হারিয়ে, মনে হয় বেড়াতে গিয়েছে। অহেজ যেহেতু আসবে না আর ঘরও সে একা, তা একাকিত্ব কাটাতে আনভি সিদ্ধান্ত নেয় সে সাজবে, শাড়ি পরবে, চুড়ি পরবে, মনে মনে সুন্দর করে সাজবে। আনভি বেশ সাজুগুজু পছন্দ করে না, কিন্তু অতটাও না। মাঝে মধ্যে নিজেকে নিজের মতো করে সাজে। ঘরের ভেতর একা একা আনভির ভাবনা মতোই কাজ করে। উঠে একখানা পিওর জর্জেটের কালো বেনারসি পরে, যার সাথে এক এবং আঁচলে সোনালি রঙের সুতো দিয়ে কাজ করা চমকানো ডিজাইন। কানে একজোড়া এর দুল পরে নেয়। শাড়ির সঙ্গে ম্যাচিং করে নিজের রক্তালক অধর যুগল একটু লিপস্টিক দিয়ে নেয়। চোখের নিচে একটু কাজল টেনে দেয়, একটা ছোট কালো টিপ বসিয়ে দেয়। এতটুকু সেজে আনভি নিজেই নিজের দিকে থেকে চোখ সরাতে পারছে না। ভীষণ সুন্দর লাগছে তাকে এই রূপে। আনভি শুকরিয়া আদায় করে কয়েকবার, মাশাআল্লাহ। নিজের দীর্ঘ লম্বা ঘন কেশ রাশি খুলে দিয়ে হাতে পড়তে পড়তে চুড়ি
কাচের শুরু করে দেয় রিনঝিন শব্দ। একটা আস্ত কাচের চুড়ি তাকে গিফট করেছিল তার ফ্রেন্ড তারিন। চুড়ির বক্স, আয়না দেখে মুচকি এসে চুড়ি পরতেই নিজের মনে সুখে আনবি। আর তখনই দরজা ফট করে খুলে ঘরে প্রবেশ করে ওয়াহেজ। আজ তার আসার কথা ছিল না, তথাকথিত কাজ শেষ করে যাওয়ায় বাড়ি ফিরল। ঘরে পা রেখে সে স্তব্ধ খেয়ে গেল। কালো শাড়িতে এই হালকা সাজে আনবিকে দেখে যেন তার চোখ বারংবার আটকে যাচ্ছে। অহেজের বুকটা ধুপধাপ করছে, ধুকপুকুনি হচ্ছে অহেজের। অহেজ ধীর পায়ে এগিয়ে আসে আনভির দিকে। মনে মনে প্রশ্ন জাগে, এই মেয়ে এত রাতে সাজছে কেন? মেরে ফেলবে তো অহেজকে নিজের মোহে আটকিয়ে। তার সুন্দরী নারী কত শত চোখে পড়ে, একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছে হয় না। তবে আনভির দিকটা আলাদা, আনভি তার হালাল নারী, তাই বোধহয় আনভির দিকে চোখ গেলে চোখ ফেরানো কষ্ট হয়ে যায় অহেজের। বারবার তাকাতে মন চায়। আনভি লজ্জাজনক একটা পরিস্থিতিতে পড়ে যায়। অহেজ তো বলেছিল সে বাড়িতে ফিরবে না, তাহলে এখন কেন এলো? তির করে কাঁপতে শুরু করে তার শরীর। এতটা লজ্জা আর সংকোচ বোধহয় এর আগে কখনো হয়নি তার। না জানি এখন অহেজ কি বলে বসে আর কি ভেবে বসে। অহেজ ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়িয়ে আনবি নাজুক যেন মুখের দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে তারপর বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে সামাইরা। আমি কি জানতে পারি তুমি কি জন্য এমন নিরূপ রূপে সাজলে? অহেজের প্রশ্নে আনবি ফট করে চোখ তুলে তাকায়, ইতস্ত বোধ নিয়েই বলে, না এমনি ভালো লাগছিল না তাই সেজেছি। আপনি তো বললেন আসবেন না। যে কাজের জন্য থাকবো ভেবেছিলাম সেটা হয়ে গিয়েছে, তাই এসে গেলাম। ভালো সাজগোজ না করলে নিরামিষ লাগে, লজ্জা পেও না। আমি তোমাকে এসব নিয়ে কিছু বলবো না। আনবি অহেজের কথায় মাথা নাড়িয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে লজ্জাজনক কট সে খেয়েছে, তা বলার বাহিরে। আর কি এখানে থাকা যায়? এ সাজগোজ ত্যাগ করতে হবে। সাজার শখ মিটে গেছে আচ্ছা মতো। আনবি উঠে যেতে অহেজ প্রশ্ন করে, চলে যাচ্ছ কেন? আনবি অহেজের মুখের দিকে তাকিয়ে বলে, এগুলো চেঞ্জ করে আসি। চেঞ্জ করবে কেন? তোমাকে তো সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলে সারা রাত এখানে এখন এসব পরে এই সাজে বসে থাকতে পারবো নাকি? না, একটু বসো, তোমাকে দেখতেও ভালো লাগছে। আমি একটু দেখি, তোমার দিকে তাকাতে আমার ভালো লাগে। আনভি অহেজের এই কথা শুনে ভুরু কুঁচকে বলে ওঠে, কেন? আপনি আমার দিকে কেন তাকাবেন? কেনই বা? যাকে বউ মানে না তার দিকে তাকাবেন কেন? অহেজ ফুরফুর করে মেজাজটা বিগড়ে যাওয়ার জন্য আনভির এই কথাটুকুই যেন যথেষ্ট ছিল। অহেজের গলার আওয়াজ চওড়া করে বলে, তোমার কি ঘাড় তেরামির অভ্যাস আছে নাকি? এত উল্টাপাল্টা উত্তর দিচ্ছ কেন? সেজেছে তো আমার জন্যই, তো আমি দেখবো না? এ কথা শুনে আনবির ভীষণ রাগ হয়। এ কথা বলার মানে কি? সে তো নিজেই নিজের জন্য সাজলো, ওর জন্য কে সাজবে? আনবি অহেজের চোখে চোখ রেখে রুক্ষ গলায় বলল, আপনার জন্য কেন সাজবো? আপনি বাড়িতে আসবেন না বলে গিয়েছিলেন, আর আসবেন না বলে আমি সেজেছি। আপনি কে শুনি যে আপনার জন্য আমার সাজতে হবে? বলতে বলতে বেশি বলে ফেলছেন। অহেজ আনবিকে এমন রেগে যেতে দেখে নিজে শান্ত হয়ে ঠান্ডা গলায় বলে, আনবি তুমি কি ভুলে যাচ্ছ? আমাদের বিয়ে হয়ে গিয়েছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত হওয়ায় আমার জন্য মেনে নেওয়া পসিবল নয়, তাও আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তাই আমি তোমায় সময় দেওয়ার কথা বলেছিলাম। তুমি বসো আমার সামনে, আমি তোমায় দেখি। তোমার চেহারাটার ছবি অপরন্ত আঁকি, এই নিজেকেই বোঝাই এই তুমি আমার সব, তুমি আমার ভবিষ্যৎ, অথচ তুমি আমাকে বলছো আমি কে? এতটুকু নরম গলায় বলে অহেজ ধমকে ওঠে, আমি কে মানে? আমি তোমার মহরাম। আর এখন প্রশ্ন করছো কখন করলে? বুঝবো আমি কে? আর আমার করার কি আছে? এমন হুমকি দিয়ে অহেজ ওয়াশরুমের দিকে যেতে থাকে। তবে ওয়াশরুমের দরজার সামনে এসে আবারও আনবির দিকে ফিরে তাকায় আর বলে, খবরদার কিছু গা থেকে খুলবে না, আমি ফ্রেশ হয়ে আসছি, এসে দেখবো কি করার আছে। আনবি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো হঠাৎ? এই লোকটা কাল রাতেও তো অসহ্য আচরণ করছিল আনবির সঙ্গে, আর আজ এমন বাণীর মানেটা কি?